This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. But above all, we would like to take a moment and pray for the people who sadly lost their lives yesterday in Delhi. মাঝে মধ্যে বিরতির দরকার হয় এবং এই বিরতিগুলো সবসময় যে আমাদের ইচ্ছে মতো নেওয়া হয়, ওই যেরকম মাঝখানে বলি না যে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সেগুলো ভেবে চিনতে নেওয়া, সময় মেপে নেওয়া, যেগুলো আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে। কিন্তু মাঝে মধ্যে এমন বিরতিতে চলে যেতে হয় যেটা আমাদের কন্ট্রোলে থাকে না। আসলে সব কিছু কি সত্যি সত্যি সবসময় কন্ট্রোলে থাকে? এই যে হঠাৎ করে লালকেল্লার সামনে একটা বিস্ফোরণ ঘটল, এতগুলো মানুষ প্রাণ হারালেন এবং সবথেকে বড় কথা, গোটা দেশের মধ্যে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে গেল। কারণ আজকে লালকেল্লায় ঘটেছে, কালকে অন্য কোথাও ঘটবে না তো? এই কোনোটাই কি হওয়ার কথা ছিল? এই কোনোটাই কি জেনে বুঝে আমাদের মানসিক প্রস্তুতি দিয়ে হওয়া কোনো ঘটনা? একদমই না। আর সেই জন্যেই ওই যে একদম শুরুতে যেটা শুনলেন, সেটা আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিল্লি বিস্ফোরণে নিহতদের আত্মার শান্তির জন্য ভুটানের রাজার জন্মদিনে এক বিশেষ প্রার্থনা হয়েছে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন। এবার তার মধ্যে দিয়েও অনেক প্রশ্ন থাকে এবং তার মধ্যে উত্তরও খুঁজে পাওয়া যায়। যেরকম একটা প্রশ্নের উত্তর আমরা পেলাম, এই যে দিল্লিতে বিস্ফোরণটা হলো, তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানে গেছেন, এটা নিয়ে তো প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবে, লোকজনের মনের মধ্যে প্রশ্ন গজগজ করছে আর কি। কিন্তু কেন গেলেন তার উত্তরটা সম্ভবত ওই শুরুর দিকে যেটা দেখালাম সেটার থেকে অনেকেই পেয়ে যাবে। খুব সম্ভবত ভুটানের রাজার জন্মদিনের অনুষ্ঠান সূচি খতিয়ে দেখেই প্রধানমন্ত্রী সফর বাতিল করেননি। কারণ রাজার জন্মদিন উপলক্ষে সেখানে আজ ওই বিশ্ব শান্তি প্রার্থনার আয়োজন করা হয়েছিল। এবার দেখুন, বিশ্ব শান্তি উপলক্ষ, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রার্থনার একমাত্র লক্ষ্য হয়ে গেল কি? দিল্লিতে বিস্ফোরণ। এবার ওই বললাম না, কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে, কিছু জিনিস থাকে না। এই বিস্ফোরণ ঘটাটা যদি আমাদের কন্ট্রোলের বাইরের কোনো কিছু হয়ে থাকে, তাহলে এই যে প্রার্থনাটা এবং সেখানে নরেন্দ্র মোদীর উপস্থিতি, এটা হচ্ছে কন্ট্রোলে থাকা বস্তু। কারণ রাজনীতি বা কূটনীতি, বিদেশ নীতি, এই সমস্ত কিছুই কোনোটাই কোনো মুহূর্তে থেমে থাকে না এবং সেটা সবসময় হিসেব করেই হয় আর কি। দেখুন, ভুটান রাষ্ট্রপুঞ্জ স্বীকৃত একটা স্বাধীন রাষ্ট্র। তাদের ওখানে যদি ভারতে এই রকম একটা সন্ত্রাসের প্রতিবাদ বা এখানে ওই নিহতদের স্মৃতি বা আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়, তাহলে তো এটা বুঝতে হবে যেটা আন্তর্জাতিক একটা কূটনৈতিক বার্তাও বটে। মানে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক কূটনৈতিক যুদ্ধটা ওই ভুটান থেকেই শুরু করে দিলেন। কারণ করতে হতো তাকে। দেশের মধ্যে লালকেল্লার সামনে একটা এরকম জঙ্গি হানার বা এরকম একটা সন্ত্রাসবাদী একটা আক্রমণ, এটার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক, অভিঘাতটা মারাত্মক, রাজনৈতিক, সামাজিক, সমস্ত দিক থেকে। সেই জন্যেই প্রধানমন্ত্রীকে কিন্তু তার সঠিক একটা রাস্তা খুঁজে নিতেই হতো প্রত্যাঘাত করার জন্য, এবং সেই জন্য তিনি সেইটাই করলেন ভুটানে গিয়ে। খেয়াল করে দেখুন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় প্রধানমন্ত্রী কিন্তু একইভাবে দেশের বাইরে ছিলেন, সৌদি আরবে ছিলেন। সেটা ঘটনাচক্রে হয়তো হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ ফিরে আসেন, কিন্তু সেবারও ইস্যুটা আন্তর্জাতিক হয়ে গেছিল।
প্রথম প্রতিক্রিয়া বিদেশ থেকেই এসেছিল। এবার ভুটানে দাঁড়িয়ে দিল্লির বিস্ফোরণ নিয়েও একইভাবে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, একটা আন্তর্জাতিক বার্তা। ঘোষণা করে দিলেন জড়িতদের রেয়াত করা হবে না। এই যে প্রতিক্রিয়াটা, এটা তো স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু এর মধ্যে দিয়ে একটা অনেক বড় সম্ভাবনার দরজা কিন্তু খুলে গেল। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. দেখুন, যে কোনো মৃত্যু সবসময় খুব খারাপ, যে কোনো সন্ত্রাসবাদী হামলা সবসময় খুব খারাপ, নিন্দনীয়। ওই ভুটানে যেভাবে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হচ্ছিল, বা যেটা ওই দিল্লিতে হামলার পরিপ্রেক্ষিতে মানে দিল্লি কেন্দ্রিক হয়ে গেল গোটা বিষয়টা, সেটার প্রেক্ষাপট কিন্তু আরও বিস্তৃত হওয়ার একটা সম্ভাবনা ছিল, সম্ভাবনা তৈরি হয়ে গেছে। আজকে ইসলামাবাদ আদালতে আজ বিস্ফোরক বোঝাই একটা গাড়ি হামলা চালিয়েছে, আর তাতে 12 জন মারা গেছেন, বেশ অনেক মানুষ আহত। এবার দেখুন, তেহরিকে তালিবানের সাথে পাকিস্তানের একদম ঘোষিত যুদ্ধ চলছে। আফগান তালিবানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে গেছে এবং খুব সম্ভবত তারা ইসলামাবাদের ওই আদালতকে নিশানা করেছে। কিন্তু পাকিস্তানের সংবাদ মাধ্যমকে দেখুন, তারা সমস্বরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, দিল্লির বদলা নিতে নাকি ভারত হামলা চালিয়েছে। কোনো প্রমাণ নেই, ভিত্তিহীন অভিযোগ, কিন্তু সেটা করতে গিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম নিজের দেশকেই জড়িয়ে ফেলেছে। সেটা খেয়াল করে দেখুন। দিল্লির বদলা নিতে ইসলামাবাদে হামলা কেন হবে? দিল্লিতে হামলা কি ইসলামাবাদ করিয়েছে? তার মানে এটা বলা মানে তো সেটাই খুব পরিষ্কার হয়ে যাওয়া, একেবারেই বোকা চালাকি আর কি। এবং এর পাশাপাশি খেয়াল করার মতো বিষয়টা কি জানেন? ভারতের সরকারি স্তরে এখনও কেউ পাকিস্তানের নাম নেয়নি। অথচ দেখুন, আমি বলছিলাম যে একটা রাজনৈতিক, কূটনৈতিক, সামাজিক সমস্ত দিক থেকে সরকারের ওপর যে একটা বিরাট চাপ তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবার এই চাপ থেকে বেরোনোর সব থেকে সহজ রাস্তা কি ছিল, যেটা সবাই অপেক্ষা করে বসে আছেন, বা যেটার ভয় ওই পাকিস্তানের সংবাদ মাধ্যম করে আগে ভাগে ঠাকুর ঘরে কেড়ে শুরু করে দিয়েছে? পাকিস্তানের ওই বদমাইশির জবাব দেওয়া। আপনারা সবার মাথার মধ্যে রয়েছে যে, কারণ এটা মাথায় থাকারই কথা, মাঝখানে বোধহয় 1000 বার বলে ফেলেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যে অপারেশন সিঁদুর সেটা কিন্তু বন্ধ হয়নি, আপাতত স্থগিত আছে, আপাতত। এবং যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ দেশের বিরুদ্ধে, সেটাকে কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই ধরা হবে, এবং যারা যারা তার সঙ্গে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে, তার মানে ভারতের যুদ্ধ ঘোষণার কোনো রকম দ্বিধা থাকবে না। এবার এইটা সবার যেহেতু মনে রয়েছে, সবাই কিন্তু এই নাশকতার পরিপ্রেক্ষিতে এই রকম ভাবনা চিন্তাগুলো মনে মনে করতে শুরু করে দিয়েছিলেন। এই রাস্তাটায় কিন্তু খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী, সরকারি স্তরে কোনো আমলা কেউ হাঁটেননি, কেউ পাকিস্তানের নাম এখনও নেননি। সবাই বলছেন দোষীদের রেয়াত করা হবে না, কিন্তু এটা পাকিস্তানই ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, এটা কেউ বলছেন না। এটাও কূটনীতি, কারণ হাতে প্রমাণ না নিয়ে কেউ এই কথাটা বলবেন না, সকলেই তদন্তের ওপর জোর দেবেন। কেন? ওই বললাম, কারণ যেটা তিনি ইতিমধ্যেই 1000 বার বলে দিয়েছেন, তাতে তো যুদ্ধের পরিভাষাটাই ভারতের ক্ষেত্রে বদলে গেছে। এখন তো যদি যে কোনো সন্ত্রাসকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে ধরতে হয়, ধরতে তো হবেই, কারণ প্রধানমন্ত্রী বলেছেন, এতবার করে বলেছেন। সুতরাং এটাকে যদি আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং পাকিস্তানের ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ বলে দেগে দেওয়া হয়, তাহলে এতদিন ধরে বলা কথার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে ফের অপারেশন সিঁদুর চালু করাটা এটা বাধ্যতামূলক হয়ে যাবে। এই ধরনের কোনো কিছু ওই জন্য হঠকারীভাবে কেউ করছেন না, কোনো হঠকারী বক্তব্য রাখছেন না।
এই জন্যেই সন্ত্রাস কথাটা সেটাকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে না যে কেউ সুনির্দিষ্টভাবে সেটা করেছে। কারণ যদি সন্ত্রাস হয় তাহলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যুদ্ধ মানেই প্রত্যাঘাতের একটা দায়। কাকে করা হবে প্রত্যাঘাত, সে কারণেই তো তদন্ত। তাতে কি পাক যোগের প্রমাণ মিলেছে? কেন্দ্র ঘোষণা করেনি, কিন্তু একটা লিড তো রয়েছে। লিড মানে আপনারা বুঝতে পারছেন, একটা ইঙ্গিত রয়েছে। কিন্তু পহেলগামে জঙ্গি হামলা হয়েছিল এপ্রিলের 22 তারিখে। 16 এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন হিন্দু মুসলিম একসঙ্গে থাকতে পারে না। আর বৈসারন ভ্যালিতে ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা করা হয়েছিল। আর তারপর কি হয়েছিল? তারপর আপনারা সবাই দেখেছেন যে গোটা দেশ জুড়ে একটা অদ্ভুত অবিশ্বাসের বাতাবরণ, একটা ভেতরে ভেতরে রাগ, ক্ষোভ, অস্থিরতা সব তৈরি হয়ে গেছিল। দিল্লি বিস্ফোরণ হচ্ছে 10ই নভেম্বর, আর 30শে অক্টোবর লস্করে তৈবার জঙ্গি কমান্ডার সাইফুল্লাহ সাইফের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাতে কি বলা হয়েছিল জানেন? বলা হয়েছিল বাংলাদেশের মাটিকে এবার ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এবার আসিম মুনিরের বক্তব্য, তারপরে ভারতের মাটিতে হামলা। এবার সাইফের এই ভিডিও, এই ইঙ্গিত, আর তারপরে এই দিল্লিতে এই বিস্ফোরণ। যদি সবাই এই অঙ্কগুলো মেলাতে থাকেন তাহলে কিন্তু অনেকগুলো ছবি এবং সবথেকে বড় কথা আরও অনেকগুলো সম্ভাবনা কিন্তু সামনে চোখের সামনে তৈরি হয়ে যাবে। হাফিজ সঈদের ডান হাত বাংলাদেশে ঢুকেছে, আর সেখান থেকে সে ভারতে ঢুকবে। এই ভিডিওটা দিল্লি বিস্ফোরণের পর থেকেই ভাইরাল হয়েছে। আর তাতে কি হয়েছে? হয়েছে তো মারাত্মক কাণ্ড। বাংলাদেশের তথাকথিত বিপ্লবীরা যারা কথায় কথায় ভারতের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ভারতের এই প্রান্ত ও প্রান্ত সবই প্রায় পারলে ওই বাসে চড়ে দখল করে নেন, তারা এখন আতঙ্কে কাঁপতে শুরু করেছেন। ভারত যদি এইবার এই বক্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে শিক্ষা দেবে বলে ঠিক করে, যদি ভারতের ওই প্রতিশোধটা বাংলাদেশের ওপর নামে, ব্যাস মাথা খারাপ হয়ে গেছে। তাদের ভয় যদি বাংলাদেশের মাটি দিল্লি বিস্ফোরণে কোনোভাবে ব্যবহার হয়েছে বলে জানা যায় বা সেরকম সম্ভাবনা তৈরি হয়। এখন তো এরা কেউ নিজেদের হাতে তো কোনো কন্ট্রোল নেই। ওই বললাম কন্ট্রোল জিনিসটা মারাত্মক, থাকলে ঠিক আছে, না থাকলে মারাত্মক জিনিস। এক্ষেত্রেও তাই। তারা নিজেরাই জানেন না তাদের মাটিকে কেন্দ্র করে, তাদের মাটিকে ব্যবহার করে কে কী করে বসছেন। যদি সত্যিই দেখা যায় যে ভারতের এই বিরুদ্ধেই ষড়যন্ত্রের বীজটা বোনা হয়েছে ওই বাংলাদেশের মাটিতে, তাহলে কি হবে? কি হবে ভারতের এই ব্যাপারে কি বক্তব্য সেটা তো মোহাম্মদ ইউনূসও জানে। তবে তদন্তে বাংলাদেশের যোগসূত্র মিলেছে বলেও এখনও শোনা যায়নি। তদন্তে কি পাওয়া যাচ্ছে? যেটা পাওয়া যাচ্ছে সেটাও খুব অদ্ভুত, জানেন তো। দেখুন, তদন্তে সব থেকে বেশি যেটা চোখে পড়েছে সেটা হলো ডাক্তার যোগ। দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত এবং মূল সন্দেহভাজন যারা, তারা প্রত্যেকে ডাক্তার। 27শে অক্টোবর শ্রীনগরে জৈশে মোহাম্মদের পোস্টার ছাঁটতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন আদিল আহমেদ। এবার তিনি অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের ডাক্তার। এবার আদিল আহমেদের সূত্র ধরে হরিয়ানায় গ্রেফতার হয়েছিলেন মুজাম্মিল শাকিল, তিনিও ডাক্তার। ফরিদাবাদের আল ফালাহ মেডিকেল কলেজের সাথে যুক্ত। 2024 পর্যন্ত এই মোজাম্মিলও অনন্তনাগের ওই হাসপাতালের চিকিৎসক ছিলেন। এবার মোজাম্মিলের বান্ধবী, গার্লফ্রেন্ড শাহিন শাহিদ, বাড়ি লখনৌয়ে, শাহিন শাহিদও ডাক্তার। এবং জৈশে মোহাম্মদের যে মহিলা শাখা রয়েছে ভারতে, তার প্রধান। ভাবা যায়, আইএসআই ঘুরপথে তার অ্যাকাউন্টে প্রায় 40 লক্ষ টাকা ঢুকিয়েছে বলে জানা গেছে। এবং শাহিনী এই মডিউলের মাথা। মডিউল মানে এই যে ধরুন একটু অন্যভাবে বলি, একটা পলিটিক্যাল পার্টির বিভিন্ন শাখা থাকে তো, যুব শাখা, ছাত্র শাখা, শ্রমিক শাখা, কিষাণ শাখা, এরকম বিভিন্ন সংগঠনগুলো থাকে। এই জঙ্গি সংগঠনগুলোরও তাদের এরকম বিভিন্ন ছোট ছোট শাখা থাকে, মডিউল থাকে।
এবার তার একটা ধরন আমরা এতদিন ধরে জানতাম, কিন্তু এই রকম হোয়াইট কলার, সাদা কলার, মানে একটুখানি উচ্চশিক্ষিত লোকজনকে নিয়ে এরকম যে একটা শাখা তারা তৈরি করে ফেলেছেন, এবং এই শাখাটা হয়তো ডাক্তার শাখা, চিকিৎসক উইং তাদের এই জঙ্গিদের, তার মাথা এই শাহিন। অপারেশন সিঁদুরে বাহাওয়ালপুরের মার্কাজে সুবহানাল্লাহ উড়িয়ে দিয়েছিল বায়ুসেনা, আপনাদের মনে আছে? তাতে মাসুদ আজহারের গোটা পরিবার শেষ হয়ে গেছিল প্রায়। মাসুদ আজহারের ভগ্নিপতিও ওই ভারতীয় হানায় মারা গেছিলেন। তার বিধবা স্ত্রী এই মহিলা শাখা তৈরি করেছে, এবং অনন্তনাগের ওই হাসপাতালে ডাক্তারদের বেছে বেছে রিক্রুট করা হয়েছে। কেন? এখানটাতেই মজা। দেখুন, কদিন আগে এই জাস্ট এই ঘটনার আগের দিন থেকে চারপাশে ফরিদাবাদে যে বিস্ফোরক ধরা পড়েছিল, এবং তার সঙ্গে জানা গেছিল যে এক ধরনের বিষ বানানোর, মানে বায়োলজিক্যাল ওয়েপেন যেটাকে বলি আমরা, সেগুলো তৈরির চেষ্টা হচ্ছে। এই বিষ কথাটা ভালো করে মাথায় রাখুন। যখন ওই পেহেলগাঁওয়ে ওই বৈশারণ ভ্যালিতে আমাদের 26 জন সহ নাগরিককে খুন করেছিল জঙ্গিরা, কীভাবে খুন করেছিল আরেকবার মনে করিয়ে দিই আপনাদের। প্রত্যেককে নাম ধর্ম জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে হিন্দু জেনে তারপর তাদের খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এবারে এতদিন পর্যন্ত খেয়াল করে দেখুন, যখনই জঙ্গিরা হামলা চালিয়েছিল, খুন করেছিল, প্রাণ নিয়েছিল, এইভাবে সুনির্দিষ্টভাবে হিন্দুদের মারার জন্য, হিন্দুকেই মারছি এইটা বুঝিয়ে দেওয়ার জন্য কোনো কিছু করেনি। কিন্তু যেভাবে পেহেলগাঁওয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তাতে পরিষ্কার হত্যাকাণ্ড, অতজন মারা গেল, সন্ত্রাসবাদী কার্যকলাপ, সেটা তো রয়েছে, কিন্তু তার সঙ্গে তাদের তাগিদ ছিল এদেশের মানুষের মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া, হিন্দুদেরই মারা হচ্ছে। এবার এই ডাক্তারদের যে এই সংগঠনটাকে ব্যবহার করা হলো, কেন ব্যবহার করা হলো? ধৃতেরা জিরায় জানিয়েছে যে ডাক্তারদের কেউ সন্দেহ করবে না বলে মনে করা হয়েছিল, সেই জন্যই এই জায়গাটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তারপরেও খেয়াল করে দেখুন, ডাক্তার মানে কি? ডাক্তার মানে এমন একটা গোষ্ঠী যাদের ধর্ম নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ডাক্তারের সামনে গিয়ে তো নিজেদের জীবনটাকে তার সামনে রেখে দিয়ে বলি আমাকে বাঁচান। কারণ আমরা জানি ডাক্তাররা জীবন দেন, ডাক্তাররা জীবন নেন। তাদের যে আলাদা কোনো ধর্মীয় মতবাদ থাকতে পারে সেবা ধর্ম ছাড়া, তারা যে আলাদা করে সন্ত্রাসবাদী হতে পারেন, প্রাণ দেওয়ার বদলে প্রাণ নেওয়ার কারিগর হতে পারেন, এটা আমাদের মাথার মধ্যে থাকে না কখনো। এই বিষয়টাকে সুনির্দিষ্টভাবে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্যেই কি এই ডাক্তারদের ব্যবহার করা হলো? এটা কিন্তু ভেবে দেখার দরকার। বিষ কথাটা আপনাদের বলেছিলাম মনে রাখতে, ওই বিষ তৈরি করছিল ওরা, তো সেটা তো আলাদা কথা, কিন্তু এই যে সুনির্দিষ্টভাবে ডাক্তারদের মধ্যে ধর্মটাকে গুঁজে দিল, এটা কি কম বড় বিষ নাকি? এটা তো সামাজিক বিষ। এই সামাজিক বিষ তো ওই ওদের তৈরি কেমিক্যাল বিষের থেকে অনেক বেশি ক্ষতি করতে পারে। এরপর কোনো ডাক্তারের কাছে, মানে হিন্দু ডাক্তারের সামনে কোনো মুসলিম রোগী বা কোনো মুসলিম ডাক চিকিৎসকের সামনে কোনো হিন্দু রোগী নিশ্চিন্তে যেতে পারবেন তো? তারা আবার সবাই ধর্মর কথা ভাবতে শুরু করবেন না তো? কত বড় একটা সংশয়, কত বড় একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের সবাইকে ফেলে দিলেন, ভাবতে পারছেন? এইগুলো হচ্ছে জঙ্গিদের বিষ। আমরা বাইরের থেকে কি হচ্ছে না হচ্ছে ভাবছি, আসলে হতেই পারে এরা ভেতর থেকে আমাদের ওই বিষটা ছড়ানোর চেষ্টা করছে, যাতে ভারতের গোড়াটা আলগা হয়ে যায়। দেখুন, ডাক্তারদের এই জঙ্গি মডিউল তদন্তকারীরা আগেই ফাঁস করে ফেলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। বন্ধুদের গ্রেফতারের খবর পেয়ে খুব সম্ভবত আরও এক ডাক্তার উমর মোহাম্মদ বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পালায় এবং ওই লালকেল্লার সামনে বিস্ফোরণটা ঘটিয়ে দেয়। এবার সেটা ঘটিয়ে দিয়েছে না ঘটে গেছে সেটা তো আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে বা সন্দেহ হচ্ছে, ক্রমশ গোটা বিষয়টাই ফিদায়ে অ্যাটাক, মানে আত্মঘাতী জঙ্গি হামলার দিকেই যাচ্ছে।
এবার এরকম আর কেউ কেউ চারপাশে ছড়িয়ে নেই তো, এটাও তো সংশয়ের জায়গা। একজন হঠাৎ করে বাকিরা ধরা পড়ছে দেখে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিল, আরও কেউ যদি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কি হতে পারে? এইটা হচ্ছে সব থেকে বড় দুশ্চিন্তা। আরও একটা চিন্তা আছে, এই হোয়াইট কলার অর্থাৎ উচ্চশিক্ষিত এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম আরও বিভিন্ন জায়গাগুলো, সবকটা জায়গা যদি ধর্মের ভিত্তিতে ষড়যন্ত্র রচিত হতে থাকে তাহলে কে কার ওপর ভরসা করবেন, কে কাকে সন্দেহ করবেন? কাজটা কত কঠিন হয়ে যাচ্ছে ভাবতে পারছেন? এবং সব থেকে বড় কথা, সাধারণ মুসলিমদের প্রত্যেকের দিকে সন্দেহের চোখে তাকাবে। আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটার গোড়ায় আঘাত করার চেষ্টা হচ্ছে। এটা আরও অনেক বড় ষড়যন্ত্র। এতে শুধু ওই 8-9 জনের প্রাণ যাচ্ছে না, এটা আরও অনেক বড়, অনেক বেশি মানুষের জীবন ওষ্ঠাগত করে দেওয়ার একটা বড় চক্রান্ত। যে চক্রান্তের শিকার হিন্দুরা যেরকম হবেন, মুসলিমরাও হবে। গোয়েন্দাদের সন্দেহ আজকের তারিখে অর্থাৎ 11/11 হয়তো ধারাবাহিক বিস্ফোরণের একটা পরিকল্পনা ছিল। 11/11 খেয়াল রাখুন। কিন্তু কাল ওই মডিউলের পর্দা ফাঁস হতেই তড়িঘড়ি একটা বিস্ফোরণ ঘটানো হয়েছে। অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে ডিজেল মিশিয়ে ডিটোনেটর ব্যবহার করে একটা বিস্ফোরণ ঘটানো হয়েছে। কিন্তু নিহতদের শরীরে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি, মানে বোমা পুরোপুরি তৈরি ছিল না, প্রস্তুত ছিল না, তড়িঘড়ি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এবার বিস্ফোরণ ঘটানোর জন্য যে বিস্ফোরক ব্যবহার করা হলো, সেই বিস্ফোরকটা তৈরি কোথায় হয়েছিল? অ্যামোনিয়াম নাইট্রেট বাজারে পাওয়া যায়, কিন্তু তার থেকে প্রাণঘাতী বিস্ফোরক তৈরি করতে গবেষণাগার প্রয়োজন। কোথায় গেল সেটা? কোথায় তৈরি হয়েছিল? হাতের সামনেই তো গবেষণাগার ছিল, আল ফালা মেডিকেল কলেজের ল্যাবরেটরি। ভাবতে পারছেন? মেডিকেল কলেজের ল্যাবরেটরি, যেখানে জীবনদায়ী জিনিসপত্রের বা জীবন কীভাবে দেওয়া হবে তার পরীক্ষা নিরীক্ষা হওয়ার কথা, সেখানে জীবন নেওয়ার পরিকাঠামো তৈরি হচ্ছিল। একেবারে তৈরি পরিকাঠামো, মানে একটা মেডিকেল কলেজ একটা জঙ্গি মডিউলের এপি সেন্টার হয়ে গেল। এবার দেশে এরকম কোন মেডিকেল কলেজ কোথায় এইরকম একভাবে একটা জঙ্গি গবেষণাগারে পরিণত হয়েছে, সেই প্রশ্নটাও তো এবার সবার মনের মধ্যে ঢুকে পড়বে। সুতরাং বুঝতে পারছেন, প্রাণ বাঁচানোর জায়গাটা জঙ্গি ঘাঁটি হয়ে গেলে কী বিপদ হতে পারে এবং কিভাবে চারপাশে অনিশ্চয়তা ছড়িয়ে যেতে পারে, এটাই জঙ্গিদের লক্ষ্য। রবিবার রাত থেকেই খবরের হেডলাইনে ফরিদাবাদ। চিকিৎসক মুজাম্মিল শাকেলের বাড়ি থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়। গ্রেফতার চিকিৎসক মুজাম্মিল শাকেল। মুজাম্মিল থেকে খুলে গেল আর একটা সূত্র, তার বান্ধবী আরও এক চিকিৎসক শাহিন শাহিদ। সোমবার গোটা দেশ যখন এই খবরে নজর রেখেছে, তখনই দিল্লিতে আচমকা বিস্ফোরণ। তদন্তে বেরিয়ে এলো অন্যতম অভিযুক্ত ডাক্তার উমর মোহাম্মদের নাম। এই 3 চিকিৎসকের বায়োডাটা ঘাঁটতেই তদন্ত গিয়ে পড়ল আল ফালাহ বিশ্ববিদ্যালয়। কারণ ডাক্তার মুজাম্মিল শাকেল, তাঁর বান্ধবী ডাক্তার শাহিন শাহিদ ও বিস্ফোরণ স্থলের ফুটেজে পাওয়া গাড়ির চালকের আসনে থাকা ডাক্তার উমর মোহাম্মদ, 3 জনই যুক্ত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। 300 मीटर की दूरी से ही करीब 360 किलो जो विस्फोटक है वो बरामद किया गया था मुजम्मिल की निशानदेही पर, और लगभग 1.5 किलोमीटर की दूरी पर 2563 किलो विस्फोटक बरामद किया गया था। यानी 2900 किलो विस्फोटक यही 1.5 किलोमीटर के एरिया से बरामद किया गया। तमाम हथियार मिले थे और सबसे बड़ी बात यह है टाइमर भी मिले थे। মঙ্গলবার সকালে তদন্তকারীরা পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের গেটে। তদন্ত শুরু হতেই একের পর এক বিস্ফোরক তথ্য। বিস্ফোরণে ব্যবহার হওয়া i20 গাড়ি সোমবার সকাল 7:20 দেখা যায় বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই তদন্ত শুরু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর সহ হস্টেলের একাধিক ঘরে। তদন্তকারীদের সন্দেহ বিস্ফোরক পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিস্ফোরক তৈরি ও পরীক্ষার কাজ হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মী, ছাত্র ও চিকিৎসক। এদের ডাক্তারটা হচ্ছে একটা প্রফেশনাল আইডেন্টিটি, বাট দে আর ব্রেন ওয়াশ প্রফেশনাল টেররিস্ট। এদের আসল প্রশিক্ষণ হচ্ছে সেইটাকে কাভার হিসাবে ইউজ করে যত বেশি ক্ষতি করতে পারে, যত বেশি মানুষের প্রাণহানি ঘটাতে পারে। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কি তাহলে বিস্ফোরণের বীজ লুকিয়ে শিক্ষার বদলে জেহাদের পাঠ দিচ্ছে বিশ্ববিদ্যালয়েরই কিছু চিকিৎসক অধ্যাপক?
দিল্লি বিস্ফোরণ ও তার আগের কয়েকটি গ্রেফতার একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, সন্ত্রাস ছড়াতে জঙ্গিদের নিশানা এবার সমাজের তথাকথিত উচ্চশিক্ষিতরা। তদন্তের পরিভাষায় যাকে বলা হচ্ছে হোয়াইট কলার টেরোরিজম। আল ফালাহ বিশ্ববিদ্যালয় কি তারই একটা নমুনা মাত্র? আল ফালাহ সহ ভারতে এমন আর কত বিশ্ববিদ্যালয়ের অন্দরে লুকিয়ে রয়েছে আরও মোজাম্মিল, উমর, শাহিনরা? দেখুন, এইভাবে একটা শিক্ষিত গোষ্ঠী যদি তারা জঙ্গিতে রূপান্তরিত হয়ে যেতে থাকে, যদি তাদের ব্রেন ওয়াশ করা হয়ে যেতে থাকে এবং তারা ক্রমশ সামনে আসতে থাকে, তাহলে কিভাবে পুরো মুসলিম সম্প্রদায়ের দিকে আঙুল উঠবে এটা বুঝতে পারছেন? এই জন্যই তো গোটা বিশ্বে বারবার এই নামগুলো উঠে এসছে। ফলে এটা বোধহয় একদম সুনির্দিষ্টভাবে করা হচ্ছে যাতে যত এইভাবে আঙুল উঠবে মুসলিম সম্প্রদায়ের দিকে, সেই সম্প্রদায়ের মানুষজন তারা বারবার অভিযুক্ত হতে হতে তারা এদের পথে চলতে শুরু করবেন। এটাই তো জঙ্গিদের লক্ষ্য। সুতরাং এখন কিন্তু এই মুহূর্তে এদেশের হিন্দু মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষের একটা বড় দায়িত্ব দাঁড়িয়ে যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এবং এই সন্ত্রাসবাদী যাদের কোনো ধর্ম হয় না, যাদের ধর্মটা একমাত্র সন্ত্রাসবাদ, তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া। এটা কিন্তু মানে একইভাবে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষেরও একটা বড় দায়িত্ব। দেখুন, গুজরাট পুলিশের এটিএস আহমেদাবাদ থেকে আইসিস খোরাসান গোষ্ঠীর 3 জঙ্গিকেও গ্রেফতার করেছে, জানেন? ওই ফরিদাবাদে যে কজন গ্রেফতার হয়েছে তার বাইরে। এবং তাদের মধ্যে আহমেদ মহিউদ্দিন সঈদ, সে হায়দ্রাবাদের বাসিন্দা, সে চীন থেকে ডাক্তারি শিখে এসেছিল। এবার এসে কী করেছে? মানুষকে রোগ মুক্তির রাস্তায় নিয়ে গেছে? না, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সে রেডির থেকে এক ধরনের বিষ তৈরি করছিল, সেই বিষ ব্যবহার করে জঙ্গিহানার মতলব করছিল। রেকি সব করা হয়ে গেছিল, পাকিস্তান থেকে নির্দেশ আসার অপেক্ষায় ছিল। এরা টার্গেট কি করেছিল জানেন? বিভিন্ন ফলের বাজারকে। দিল্লির বিভিন্ন ফলের বাজারে এরা ঘুরেছিল। কি করতো বুঝতেই পারছেন, ওই বিষ ইঞ্জেকশনের মাধ্যমে হয়তো বা নিডলের মাধ্যমে চুপচাপ ওই ফলের মধ্যে গুঁজে দিত। সাধারণ মানুষ কিনতেন, খেতেন, মারা যেতেন। এবং খেয়াল করে দেখুন, একটা ফলের বাজারে, একটা ফলের দোকান থেকে কারা এই ফল কিনবেন, কোন ধর্মের মানুষ কিনবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ফলে হিন্দু মরছে না মুসলিম মরছে, এই সন্ত্রাসবাদীদের কোনো কিচ্ছু এসে যায় না। এদের লক্ষ্য শুধু হত্যালীলা চালানো। যত হত্যালীলা চলবে তত বেশি মানুষে মানুষে ভেদাভেদ, বিদ্বেষ বাড়বে। এবং সবথেকে বড় কথা, এই জন্য যাদের ব্যবহার করা হচ্ছে তারা ডাক্তার, এটাই বারবার মনে হচ্ছে, জানেন তো? এরকম একটা মডিউলের পর্দাফাশ হচ্ছে, আরও কয়েকটা যদি পর্দাফাশ হলে কি হবে বুঝতে পারছেন? কোন দিকে তাকাবেন আপনি? কার ওপর ভরসা করবেন? নাকি সবাই সবার দিকে সন্দেহের চোখে তাকাবেন? ডাক্তার, বিজ্ঞানী এবং শিক্ষক, এই সমাজের কোনো জাতি ধর্ম হয় না। জনসমাজকে আমরা আবেদন করছি, সাধারণ মানুষকে আবেদন করছি, তারা যেন এই অবস্থায় ঐক্য এবং সদ্ভাব বজায় রাখে। যারা আতঙ্ক ছড়াতে চায় তারা যে কোনো পেশার আশ্রয় নিতে পারে। নিরাপদ পেশা মনে করে চিকিৎসা পেশাকে হয়তো তারা আশ্রয় নিয়েছে, তাদের পরিকল্পনার অঙ্গ ছিল হয়তো। তো এতে চিকিৎসা পেশা কলুষিত হয় না। আর চিকিৎসা পেশাটা মহান পেশা, কিন্তু এই পেশায় যারা আসেন সবাই যে মহান তা নয়। কিছু ডাক্তার ধরা পড়েছেন এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত আছেন বলে এই অভিযোগে। তাতে কি বলা যায় যে এর সঙ্গে কোনো বিশেষ ধর্ম যুক্ত? আসলে কোনো মানুষের কিন্তু শেষ পরিচয় ধর্ম দিয়ে হতে পারে না। মানুষ সে একজন মানুষ, ভারতীয় মানুষ একজন ভারতীয়। দেখুন, সুবর্ণ গোস্বামী একদম ঠিক বলেছেন। ডাক্তারি ডিগ্রিধারী ব্যক্তিরা অতীতেও জঘন্য অপরাধ করেছে। 2016 সালের কথা ভাবুন, ওই বাংলাদেশে হোলে আর্টিজান রেস্তোরাঁয় যে জঙ্গি আনা হয়েছিল, তরুণ জঙ্গিরা জানিয়েছিল যে ধর্মীয় প্রচারক জাকির নায়েকের ভাষণ শুনে তারা জেহাদের পথে গেছে। জাকির নায়েক সে কি ছিল? পেশায় ডাক্তার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গে বাকি অপরাধীদের সঙ্গে 22 জন ডাক্তারেরও বিচার হয়েছিল, কারণ তারা গণহত্যায় অংশ নিয়েছিল। অতীতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে বারবার ডাক্তারদের উপস্থিতি দেখা গেছে। তবে এটা সত্যি,
জঙ্গি গোষ্ঠীর এরকম ডাক্তারি সেল, মানে একদম পুরো মডিউল, একটা আস্ত শাখা ডাক্তারদের নিয়ে তৈরি, এটা কিন্তু অতীতে কখনো দেখা যায়। এবার দেখুন, দেখতেই পাচ্ছেন যে গোটা ঘটনাটার মানে এটার অভিঘাতটা কত মারাত্মক এবং কোথায় কোথায় গিয়ে আঘাত করছে। রক্ত ঝরেছে রাজধানীতে, কিন্তু সেই রক্তপাত আমাদের দেশের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে সেই প্রশ্নটাও তো উঠে গেছে। প্রশ্নটা উঠছে কারণ বিস্ফোরণটা তো হয়েছে বিহারের দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের দিন। খেয়াল করে দিয়ে দেখুন দিনটাকে। এরকম একটা ঘটনা ঘটলে তার তো একটা প্রত্যক্ষ প্রভাব, পরোক্ষ প্রভাব তো ছেড়ে দিন, প্রত্যক্ষ প্রভাব থাকবে। এটাই তো স্বাভাবিক। মানুষ তো যা চারপাশে ঘটছে, নিজের জীবন, নিজের নিরাপত্তা, সেসব নিয়েই ভেবে ওই ভোটের লাইনে দাঁড়ান। দেখুন, দিল্লির বিস্ফোরণের জেরে বিহারের ওই দ্বিতীয় দফার ভোটটা, এমনিতে ভোট কভার করার জন্য আমরা লোক পাঠিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কারণ সারাদিন ধরে তো আমরা দিল্লি দেখিয়েছি। দিল্লির ঘটনাটা এত বড়, ওই বিহারের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোটটাই হয়তো ফোকাসের বাইরে চলে গেছিল। কিন্তু দিন শেষে কি দেখা গেল, পুরোটা ভুলে থাকা যাচ্ছে না। প্রথম দফায় বিহারের রেকর্ড ভোটদান হয়েছে, সেই রেকর্ডকেও মঙ্গলবার ভেঙে দিয়েছেন ভোটাররা। মানে সবাই মিলে বেরিয়ে এসছেন পাগলের মতো ভোট দিতে। এইভাবে যখন বেরিয়ে আসেন ভোটাররা, রেকর্ড সংখ্যক ভোটিং হয়, তখন বুঝতে হবে ভোটাররা একটা নির্দিষ্ট কোনো বার্তা দিতে চাইছে। দ্বিতীয় দফায় বিহারে ভোটদানের পরিমাণ প্রায় 70% কাছাকাছি। ভাবা যায়, বিহারের নির্বাচন ইতিহাসের একটা সর্বকালীন রেকর্ড। এবার তার ফলে বার্তাটা ঠিক কী, কোন বার্তা দিতে এইভাবে গণহারে এইভাবে ভোটের লাইনে বিহারবাসী এসে দাঁড়ালেন, সেটা বোঝাটা খুব জরুরি হয়ে পড়ছে। কোন দিকে ঝুঁকছেন তারা, এটার বিশেষজ্ঞরা তারা বিভিন্ন রকমভাবে বিশ্লেষণ করতে চাইছেন, কিন্তু সেই উত্তরটা তো ফাইনালি পাওয়া যাবে যখন ভোটের রেজাল্টটা বেরোবে, তার জন্য ওয়েট করতে হবে। এবার এটা যাই হোক, এটা তো পরিষ্কার কোনো না কোনো প্রভাব তো পড়বেই। এবার এই প্রভাবের দুটো দিক থাকতে পারে। এক, এটা বিজেপি এবং আরজেডি, যে এই মুহূর্তে যদি আমরা এদেরই মূল যুযুদান বলে ধরি আর কি, মহাগঠবন্ধন এবং বিজেপি এবং নীতিশ কুমার, এই দু দলের মধ্যে কোন দিকে যাবে, কোন দিকে যেতে পারে। কারণ এই নীতিশ কুমার বিজেপির জোট, সেটার ওপর যদি কোনো প্রভাব আসে, সেই প্রভাবটা আসবে কিন্তু বিজেপিকে কেন্দ্র করেই, কারণ কেন্দ্রে বিজেপি শাসনকর্তা এবং দিল্লিতে নিরাপত্তার দায়িত্ব বিজেপির। এবার বিরোধীরা যেভাবে বিততে শুরু করেছেন যে এটা একটা বড় গোয়েন্দা ব্যর্থতা, এটা একটা বড় নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা, তার ফল ভোগ করতে হতে পারে। আবার উল্টো দিক থেকে যদি দেখেন, এবার যদি সেটা হয়, তাহলে নিশ্চিতভাবেই আরজেডি এবং কংগ্রেস, মানে মহাগঠবন্ধনের একটা, তাদের একটা সম্ভাবনা রয়েছে একটা সুবিধে পাওয়া। আবার উল্টো দিক থেকে দেখুন, যেভাবে সুনির্দিষ্টভাবে এই যাদের যাদের নামগুলো উঠে এসছে, এই মুসলিম সন্ত্রাসবাদী সংগঠনের নাম উঠে এসছে, এবং ডাক্তাররা, মানে একদম ক্রিম শ্রেণী, তারা গোটা বিষয়টার মধ্যে জড়িয়ে পড়ছেন, এটা উঠে এসছে। এটাকে কেন্দ্র করে আবার ভোট একত্রিত হতে পারে। এর বিরুদ্ধে একটা হিন্দু ভোট একজোট হতে পারে, সেক্ষেত্রে সেটা বিজেপির দিকে যেতেই পারে। ফলে দুটো জিনিস একই সঙ্গে এবং দুটো প্রভাবই পড়বে, এটা আপনাদের নিশ্চিতভাবেই ধরে নিতে হবে। এবারে তার মধ্যে যোগ বিয়োগের ফলে কোনটার পাল্লা ভারী হবে, তার ওপর পরিষ্কার বিষয়টা বোঝা যাবে যে ওই ভোটের রেজাল্টটা বেরোলে কার দিকে পাল্লাটা খানিকটা হেরে গেল। কিন্তু দেখুন, এই অঙ্গরাজ্য, মানে বিহারটাকে তো অঙ্গ বলা হতো, অঙ্গরাজ্যে বিষয়টা আর কদিন পরে বোঝা গেল এই বঙ্গরাজ্যে কিন্তু ওটার প্রভাব পরিষ্কার টের পাওয়া যাচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে দিল্লির বিস্ফোরণকে রীতিমতো রাজনৈতিক আক্রমণের হাতিয়ার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের বাজার, সামনে ভোট আসছে, এই সময় তারা ছাড়বে না, এটা তো স্বাভাবিক। ওই বললাম যে ওখানে নিরাপত্তা, গোয়েন্দা ব্যর্থতা, এই সমস্ত কিছুর দায়
এগুলো তো বিজেপির ওপর যাবে, সেটাই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এখানে তারা ঠেলতে শুরু করে দিয়েছে। তৃণমূলের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রকম রাগঢাক না করেই অমিত শাহের পদত্যাগ দাবি করছে তৃণমূল। এটা তাদের রাজনৈতিক দিক থেকে লাইন, এবং এই লাইনে যে তারা হাঁটবেন এটাই খুব স্বাভাবিক, এর মধ্যে খুব একটা অস্বাভাবিকত্ব কিছু নেই। দলের তরফে সাংবাদিক সম্মেলন করে একদম এই দাবি তোলা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় তাদের নেতা নেত্রীরা এই নিয়ে আক্রমণ শানাতে শুরু করেছেন। মহামৈত্র যেরকম অভিযোগ করেছেন যে দেশের সীমান্ত এবং শহরগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন অমিত শাহ। মানে এটা স্পষ্ট, এখন বিজেপি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করলেই তৃণমূল দিল্লি দেখাবে, মানে দিল্লির বিস্ফোরণের কথা বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে এই অমিত শাহকে মির্জাফর বলে আক্রমণ করেছিলেন। সেবার ইস্যু ছিল দেশে অনুপ্রবেশ ঠেকানো। এবার দিল্লি বিস্ফোরণ, সেটা আবার নিশ্চিতভাবেই তাদের হাতে একটা নতুন অস্ত্র তুলে দিল। কিন্তু আমাদের দুশ্চিন্তা বা আশঙ্কার জায়গাটা অন্য। যেভাবে জঙ্গি মডিউল চারপাশে ছড়িয়ে পড়েছে, তাতে তো সব কেন্দ্র রাজ্য একজোট হয়ে আমাদের, মানে আমার আপনার মতো সাধারণ মানুষের নিরাপত্তাটা সুনিশ্চিত করাটা খুব জরুরি। এই সময় যদি নিজেদের মধ্যে এই বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক ফয়দা তোলার লড়াইটা শুরু হয়ে যায়, আসল জায়গাটার থেকে নজর সরে যাবে না তো? অবশ্য সরে গেলে আর কি আছে, ভুগবেন তো আপনি ভুগবেন, নয় আমি ভুগবো, সাধারণ মানুষ ভুগবে। ও নিয়ে রাজনীতিকদের খুব একটা মাথা ব্যথা থাকে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভুটান। ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে কোত্থেকে? যারা দায়িত্বে রয়েছেন তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। যখন ইউপিএ সরকারের অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তার আগে কংগ্রেস নেত্রী হিসেবে তিনি কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, তখন ভারতবর্ষে কতবার বোম বিস্ফোরণ হতো তার হিসেবটা একবার আছে। তাতে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা ধরতে হয় তাহলে তো প্রতি মাসে একটা করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষে তৈরি করতে হতো। ভারতবাসী জানে যে দেশ শক্ত হাতে আছে। সেন্ট্রাল এজেন্সি কার হাতে, বর্ডার কার হাতে, সব তোমার হাতে। তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট, দেন ইউ সে অ্যাবাউট খুশবু ইটিয়া। তুমিও 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছো এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে। তৃণমূল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে, আর বিজেপি ওই দিল্লির বিস্ফোরণের পর সংকীর্ণ রাজনীতির অভিযোগ তুলছে। তারপর কাল হয়তো বিজেপির নেতারা বলবেন যে 140 কোটি ভারতবাসীর মধ্যে কে জঙ্গি আর কে জঙ্গি নয় সেটা বোঝা কি অত সহজ? এবং সেই উদাহরণ তুলেই তারা বলবেন এ রাজ্যেও তো প্রায় 10 কোটি জনসংখ্যার মধ্যে প্রচুর বাংলাদেশি আর রোহিঙ্গা মিলে আছেন। সেটা তো খালি চোখে আলাদা করা বা বোঝা সম্ভব নয়। সেই জন্যেই তো ওই তাদের দিকে আঙুল তুলছেন বটে, ঠিক আছে, সেই আঙুল যাতে তুলতে না পারেন ভবিষ্যতে, তাই জন্যই তো ওই ভোটার তালিকার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা আর বাংলাদেশিদের বাদ দিতে এসআইআরটা দরকার। তারা এখন সেই লাইনে চলে যাবেন পুরোটা। ভোটার তালিকা অনুপ্রবেশকারী মুক্ত করার জন্য এসআইআর আছে, কিন্তু কে জেহাদে মন সঁপে দিয়েছে, প্রাণ সঁপে দিয়েছে সেটা বোঝার জন্য তো কোনো এসআইআর নেই। এটাই হচ্ছে সব থেকে জটিল জায়গা। অনেকগুলো এরকম কিছু কিছু বিষয় থাকে জানেন তো, যেগুলোর ওপর কোনো ওই বললাম নিয়ন্ত্রণ থাকে না, বা যেগুলো সবসময় ধোঁয়াশার মধ্যে থাকে, সহজে বোঝা যায় না। ঠিক যেরকম একটা ধোঁয়াশা এই মুহূর্তে আপনার আমার সামনে কিন্তু রয়েছে। এই মুহূর্তে কোনটা আসল ইস্যু আর কোন ইস্যুটা ধামাচাপা পড়ে গেল এই এসআইআর বা এই বিস্ফোরণের এই ধামাকার চোটে। পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরেছেন, আছেন কেমন সেটা আজকের আগে বোঝা যায়নি। আজ ঠিক 3 বছর 3 মাস পর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন তিনি, এবং জামিনের নির্দেশ কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে হাসপাতাল থেকে বেহালার বাড়িতে ফিরেছেন। মানে হাসপাতালেই ছিলেন আর কি। দুর্নীতির অভিযোগে জেল খাটতে হলেও কয়েক মাস ধরেই কলকাতার অন্যতম বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এতটাই অসুস্থ ছিলেন যে জেলে থাকতে পারছিলেন না, কিন্তু যে মুহূর্তে জামিন পেলেন একটা দিনও আর
হাসপাতালে কাটাতে চাইলেন না, হাসপাতাল থেকে বেরিয়ে আসার মতো সুস্থ হয়ে গেলেন। ফলে প্রশ্নটা উঠেই গেল, আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষ যেরকম সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়া পায়, নেতারা কি ছাড়া পেলে তবে সুস্থ হন? পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী গতকাল জামিন পেয়েছেন এবং তিনি আজকে হসপিটাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছেন। এবং এটা কোইন্সিডেন্টাল হয়তো হতে পারে যে জামিন পাওয়ার সাথে সাথেই উনি সুস্থ হয়ে গেছেন এবং বাড়িতে ফিরছেন। যতদিন জামিন পাচ্ছিলেন না ততদিন অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন। এটা অবশ্য নতুন কিছু না, জানেন তো, আমরা অতীতেও দেখেছি। ওই পিজির উডবার্ন মনে আছে আপনাদের, যাকেই ওই সিবিআই তলব করতো, ইডি তলব করতো, তিনি গিয়ে ঢুকে পড়তেন। এটা নেতাদের ওই সুস্থ হওয়া অসুস্থ হওয়া এসব তাদের কন্ট্রোলে থাকে আর কি। আপনার আমার মতো না, অসুস্থ কখন হয়ে পড়বো জানি না, গিয়ে শুয়ে পড়ে থাকতে হবে আর কি। এরা সব মানে নিজেদের ওই ইচ্ছে আর কি, ইচ্ছেতে যা কিছু করতে পারে। মানে রোগী সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল ছাড়ে না বা রোগী হাসপাতালকে ছাড়ে না, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতেই হাসপাতাল ছেড়ে দিল, আর তিনিও হাসপাতালকে ছেড়ে দিলেন। সব কন্ট্রোলড। 2021-এর ভোটে জিতে 2023-এ জেলে গেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আর 2026-এর ভোটের আগে বেল পেয়েই পার্থ চট্টোপাধ্যায় সেই কথাগুলো সুকান্ত মজুমদারের মুখ দিয়ে বলিয়ে নিলেন, যে কথাগুলো আজ তাকে নিয়ে না বললেই নয়। কিন্তু তাছাড়া এমন কিছু কথা কি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে শোনা গেল যে কথাগুলো শোনার প্রস্তুতি ছিল না? এরকম তো শোনা গেল বটেই, বেশ কিছু জিনিস শোনা গেল। আবার আগে একটা জিনিস শুধু মনে করিয়ে দিই, দেখুন আপনাদেরও মনে হয়েছে, আমরাও দেখিয়েছি এরকম এদিকে বিস্ফোরণ, ও পাশে স্যার, এই সমস্ত নিয়ে কেলেঙ্কারি চলছে। তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির থেকে বেরোনো, বাড়িতে ফেরা, জেল থেকে বেরোনো, বাড়িতে ফেরা, এই হাসপাতাল ছাড়া, এই সব কিছু এগুলো আপনাদের দেখাচ্ছি। কোন জিনিস, কয়েকটা জিনিস দেখাচ্ছি না জানেন তো, কিন্তু ভুলতে পারছি না। যাদের চাকরি গেল 26,000, ওই টাকার পাহাড়টা, অসংখ্য ওই শিক্ষক শিক্ষিকা যারা দিনের পর দিন রাস্তার পাশে বসে থেকেছেন, ধর্ণা দিয়েছেন। সোজা কথায় নিয়োগ দুর্নীতির যে বিরাট একটা জাল ছিল, সেগুলো কি ওই জঙ্গি মডিউলের থেকে কিছু কম নাকি? সব কিরকম চাপা পড়ে যায় না? আজ হাসপাতাল থেকে বেরোনোর পর বাড়ি ঢোকা পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কি দেখেছেন জানেন? দেখেছেন যে ছবিটা তার মনে হয়তো আতঙ্ক হয়েছিল ওই যখন আদালতে যেতেন বা হাসপাতালে যাওয়ার চেষ্টা করতেন, যখন তিনি হেফাজতে ছিলেন, তখন চারপাশ থেকে বিভিন্ন রকম চোর জুতো ছোড়া, এরকম বিভিন্ন কিছু হতো তো হয়তো সেই আতঙ্কটা তার মনের মধ্যে ছিল। তার বদলে কি দেখলেন তার ছবি হাতে সমর্থকরা দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন রীতিমতো বাইকের কনভয় করে তাকে বাড়িতে পৌঁছে দিল। কাঁচ তোলা থাকায় সমর্থকদের গলার আওয়াজটা তিনি শুনেছেন কিনা জানি না, আমার ধারণা শুনেছেন, কিন্তু আমরা তো শুনেছি পার্থ চট্টোপাধ্যায়কেই 2026-এ প্রার্থী হিসেবে চাইছেন তারা। অনেকেই বলছেন পার্থ চট্টোপাধ্যায় যেন হারানো আসন ফিরে পান। এবার দেখুন, পার্থ চট্টোপাধ্যায় যদি ফের তৃণমূলের প্রার্থী হন, তাহলে তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এই অভিযোগ যেরকম উঠবে, তেমনি এটাও হতে পারে যে সবাই মনে করতে শুরু করবে যে তৃণমূল পাত্তাই দিচ্ছে না, এইটার যে বাস্তব সত্যতা আছে সেটাকেই তৃণমূল মনে করছে না। এবং সত্যি কথা বলতে কি, পার্থ চট্টোপাধ্যায় নিজেও তো সেই ইঙ্গিত দিয়েছেন, শোনা যাচ্ছে তিনি কালকে পার্টিকে চিঠি দেবেন যে তার স্ট্যাটাসটা কি জানতে চাইবেন। মানে এই স্ট্যাটাস জানতে চাওয়ার মধ্যে হয়তো এই ইঙ্গিতটাও থাকবে যে অনেকেই তো দিব্য ও জেল টেল ঘুরে এসে দিব্যি পার্টিতে পুনর্বাসন পেয়ে গেছেন, আমি কেন পাবো না, বা আমি কি পাবো? এবার এই প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে ওই দুর্নীতি নামক জিনিসটাকে অস্বীকার করার একটা প্রবল চেষ্টা। এই সাহস, এই উদ্যম, এটা কোত্থেকে পাচ্ছেন? হয়তো তারা দেখে নিয়েছেন যে বাঙালির গা সওয়া হয়ে গেছে গোটা বিষয়টা, জানেন তো, বাঙালির এটা সম্পর্কে আর কোনো ছুতমার্ক নেই, সবাই ধরে নিচ্ছে ওগুলো কোনো ব্যাপার না। কারণ
গত কয়েক বছরে তৃণমূলের ট্র্যাক রেকর্ড যদি বিচার করতে হয় এবং তার মধ্যে এই যাবতীয় দুর্নীতির যা যা অভিযোগ উঠেছে সব যে ফুৎকারে উড়িয়ে দিয়ে পরপর ভোটে জিতে গেছে, কোনো ভোটে কোনো কেলেঙ্কারির অভিযোগই যে প্রভাব ফেলতে পারেনি, এটা তো পরীক্ষিত সত্য। হয়তো সেজন্যই অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সকলে জামিন পেতে এই দলে গুরুত্ব পেয়ে গেছেন। তাদের হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার সাহস তৃণমূল দেখিয়েছে, আর তৃণমূলের সেই সাহসটাই হয়তো আরও কিছুটা বাড়িয়ে দিলেন ওই পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা। বোঝালেন তিনি বোঝালেন, হৃদয়ে নাম লিখলে যে সে নাম মোছে না, সেটা বোঝালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সকাল থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভিড় করেছিলেন যারা, তাদের হাতে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি আর মুখে ছিল জয়ধ্বনি। ভালো লাগছে, এতদিন পরে মিথ্যে সত্যের জয় হয়েছে। যে জায়গাটা ছিল, যারা দেখেছে কিভাবে বেহালে অশান্তি ছিল, এই অশান্তি যারা বেহালে শান্ত জায়গায় এনেছেন, তার নাম পার্থ চট্টোপাধ্যায়। তাকে ছাড়া আমরা ভাবতেও পারি না। আমাদের বেহালাটা যদি উন্নয়ন করে থাকে তো পার্থ চ্যাটার্জি। তো উন্নয়ন হয়েছে, পার্থটা ছিল, আমাদের বেহালা পশ্চিমে এত উন্নয়ন হয়েছে, আমরা চাই আবার পার্থটাকে দেখতে চাই। সেই বেহালা পশ্চিমে চাইছি, 25 বছরের বিধায়ক, মানুষের জন্য যা কাজ করেছেন, শুধু আমরা চাইছি না, নাগরিক বৃন্দ চাইছে। বেহালা পশ্চিমে যারা পার্থ চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চাইছেন, তাঁদেরই কয়েকজন এমন ভিড় করেছিলেন নাকতলায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিরুপদ্রবে বাড়িতে ঢোকাতে গিয়ে পুলিশ কিছুটা বেগ পায়। তাকে ঘিরে এই হুল্লোড়ে পার্থ চট্টোপাধ্যায়ের কি মনে হচ্ছে জনপ্রিয়তা এখনও অটুট? প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, আইনের জয় হয়েছে, একদিন সত্যেরও জয় হবে। বেহালার মানুষের কাছে দায়বদ্ধ, যারা সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি, তাদের কাছেই বিচার চাইব। বিচার পাবেন কিনা সে তো ভবিষ্যতে দেখা যাবে। আপাতত দেখা গেছে বাড়ি ঢোকার আগে পার্থ চট্টোপাধ্যায়কে বরণ করা হচ্ছে। খোলা দরজার ওপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল ছবির দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছেন একদা তৃণমূলের মহাসচিব। বাইরে তখনও দাদার অনুগামীরা অস্থির, যেন নিয়োগ দুর্নীতির কাঁটা নয়, ফুলের মালা পরে ফিরেছেন নাকতলার নিজের ছেলে। ইংরেজিতে একটা কথা আছে জানেন তো, উই গেট দ্য লিডার্স উই ডিজার্ভ। আমরা সেই নেতাই পাই যাকে পাওয়ার আমরা যোগ্য। আজকে জাস্ট এই চাওয়া পাওয়ার অঙ্কগুলো বা দাবিগুলো দেখতে দেখতে সেই কথাটাই মনে হচ্ছিল। যারা ওই পার্থ চট্টোপাধ্যায়কে ফের বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী হিসেবে দেখতে চাইছেন, তারা কি শুধু ওই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের সমর্থক, নাকি তৃণমূল কংগ্রেস বলে যে দলটার থেকে পার্থ চট্টোপাধ্যায় বহিষ্কৃত সেই দলটার সমর্থক? এরা তৃণমূলের সমর্থক হলে তারা তো ওই প্রশ্নটাও আসবে, দলের ওপর কি তাহলে তারা ব্যক্তিকে রাখছেন? তৃণমূল চাইলে কি ওই জামিনে বাড়ি ফেরার দিনই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এই উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করতে পারতো না? নাকি তৃণমূল নিয়ন্ত্রণ করতেই চায়নি? হয়তো লোকের স্বতঃস্ফূর্ততা দেখিয়ে বা এই স্বতঃস্ফূর্ততাটাকেই তাদের গায়ে যে কোনো রকম এই দুর্নীতিরগুলো সব মিথ্যে অভিযোগ সেঁটে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটাই প্রমাণ করতে চাইছে। দেখুন, তৃণমূল যদি পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে এই আবেগের স্রোতকে ফল্গু ধারার মতো বের করে দেওয়ার রাস্তায় হাঁটে, তাহলে শোভন চট্টোপাধ্যায়কে কেন দলে নিয়েছে তৃণমূল? এইটা তো নতুন প্রশ্ন। একদিকে হয়তো ধুয়ে যাবে এটাই ভাবছে, কিন্তু জটিলতাও কি বাড়বে না? এক সপ্তাহ তো হয়নি শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবার তৃণমূলে ফিরেছেন। বেহালা পূর্বের প্রাক্তন বিধায়ক, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূল বিধানসভা ভোটে প্রার্থী করবে কি করবে না সে তো ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু আপাতত বেহালার দুটো কেন্দ্রে তো মনে হচ্ছে বিধানসভার টিকিটের 4 জন প্রতিযোগী তৈরি হয়ে গেল। বেহালার দুটো আসন, বেহালা পূর্ব পশ্চিম। এবার বেহালা পূর্বের বিধায়ক আপাতত রত্না চট্টোপাধ্যায়, পশ্চিমের এখনও পার্থ চট্টোপাধ্যায়। এবার তৃণমূলে ফিরেছেন শোভন বৈশাখী। ফলে বেহালায় বুঝতে পারছেন 4 জন তো চোখের সামনে দেখতে পাচ্ছেন। শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূল দলে ফেরানোয় মনে হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায় শূন্যস্থান পূরণ করতেই শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা যেভাবে আজ থেকেই দাদাকে চাই বলে আওয়াজ তুললেন, তাতে তৃণমূলের বেহালা প্রার্থী বাছাইয়ের কাজটা একটু জটিল হয়ে গেল নাকি? বেহালা পশ্চিমের ক্ষেত্রে
পার্থ চট্টোপাধ্যায় অটোমেটিক চয়েস হয়ে গেলেন। সেটা যদি হয়, অটোমেটিক বেশ কিছু গন্ডগোলেরও কিন্তু রাস্তা খুলে গেল। তৃণমূল বুঝতে পারছে না যে কি করবে, গিলবে না হজম করে নেবে না ফেলে দেবে, উগলে দেবে। পার্থবাবুকে নিয়ে সেই অবস্থায় আছে। তারপরে ঠিক দুদিন পর জড়িয়ে ধরবে, মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, এটা বলে ঠিক দেখবেন আবার জড়িয়ে ধরবে। কারণ পার্থবাবু যা করেছেন ওনাদের জন্যই তো করেছেন। অপরাধের যতদূর জানি সাজা বোধহয় সর্বোচ্চ 6 বছর বা 7 বছর, তার মানে অর্ধেক সাজা হয়ে গেল। এখনো অবধি ইডি সিবিআই এতদিনে তারা চার্জশিট পেশ করছে। তার মানে কি এর ইডি সিবিআইয়ের ওপর সাধারণ মানুষের আস্থা কিভাবে থাকবে? পুরোটাই একটা প্রহসনে পরিণত না হয় এবং রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার না হয়, এইটা আমাদের বক্তব্য। আমার বিশ্বাস যে আমাদের বিচার ব্যবস্থা তার সঠিক বিচার ব্যবস্থা যে এখনো টিকে আছে, সঠিক আছে, তার নিশ্চয়ই প্রমাণ দেবে। এবং পার্থবাবু আজ না হয় কাল আবার বাদবাকি যে অবশিষ্ট তার শাস্তি আছে, সেই শাস্তি খাটতে আবার জেলে যাবেন। দেখুন, আপনাদের বলছিলাম না পার্থ চট্টোপাধ্যায় দলকে তার স্ট্যাটাস জানতে চেয়ে চিঠি লিখবেন, তো শুনলাম পার্থ চট্টোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দিয়েছেন। তার প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের দলীয় সংবিধানের কোন ধারায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। একই রকম অভিযোগে যারা অভিযুক্ত তাদের পাশে দাঁড়ালে দল তার পাশে কেন দাঁড়াবে না? বলতেই পারেন এখন কিচ্ছু বলার নেই। পার্থ চট্টোপাধ্যায় নাকি চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নব্য সেনাপতি বলেছেন। এবার পুরনো হোক বা নতুন, তৃণমূলের সব অংশের সাথেই তাহলে কি আলোচনার রাস্তাটা খুলতে চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? তার এই চিঠি কি আসলে দলের সঙ্গে কথা বলতে চাওয়ার বার্তা? এবার তৃণমূল এই ডাকে সাড়া দেবে কি দেবে না, এটাও তো একটা বড় প্রশ্ন। যদি দেয় তাহলে পার্থ চট্টোপাধ্যায় যদি ফের আগের জায়গা ফিরে পান, তাহলে তার বান্ধবীর বাড়ির থেকে উদ্ধার হওয়া ওই টাকার পাহাড়ের ছবি কি চাকরি প্রার্থীরা বা নিয়োগ দুর্নীতির কারণে যাদের ওই যে শিক্ষক শিক্ষিকাদের চাকরিটা বাতিল হয়েছে তারা বাড়িতে ফ্রেম করে টাঙিয়ে রাখবেন? আর 2, পার্থ চট্টোপাধ্যায় জামিনে ছাড়া পেতেই কি এই পরিস্থিতিটা তৈরি হয়ে গেল যে লোকের পর ভাবতে শুরু করবে ওই নিয়োগ দুর্নীতির তদন্ত শিখে উঠেছে, ওই চিটফান্ড কাণ্ডের তদন্তের মতো। চিটফান্ডে টাকা রেখেছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষ, সেই টাকা যাদের পেট আর পকেট ভরিয়েছে তারা তৃপ্তির ঢেকুর তুলেছেন, আর সাধারণ মানুষ রাস্তায় গড়াগড়ি খেয়েছেন। ঠিক যেরকম টাকা দিয়ে কেনা চাকরি বাতিল হলে সেই টাকাটা যারা নিয়েছিলেন তারা তো হজম করার যাদের করার তারা করে ফেলেছেন, মাঝখানে পড়ে গড়াগড়ি খাচ্ছেন ওই চাকরি যাওয়া টিচাররা। তাহলে কি টিচাররা মানে চিটফান্ডে প্রতারিতদের মতো তারা সবাই একইভাবে সবাই হাত ধরাধরি করে পেটে কিল মেরে বাঁচবেন? আজকের দিনটা আসলে বুঝলেন তো, মানে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন পাওয়ার দিন, জামিন পেয়ে সগর্বে নিজের স্ট্যাটাস জানার দিন এবং তাকে কেন্দ্র করে চারপাশে তাকে সসম্মানে পুনর্বহাল করার দাবির দিন বাংলার শিক্ষক সমাজের জন্য আসলে একটা চ্যালেঞ্জিং দিন। কারণ আজকেই সোশ্যাল মিডিয়ায় একটা 9 মাসের পুরনো ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছে। বিরোধী দল নেতার দাবি জলপাইগুড়ির একটা স্কুলের প্রধান শিক্ষিকাকে নাকি কান ধরে উঠবোস করিয়েছিলেন জলপাইগুড়ির নতুন পুরপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলা সৈকত চট্টোপাধ্যায়। আর তৃণমূলের নবনিযুক্ত পুরপ্রধানের হাত থেকে প্রধান শিক্ষাকে বাঁচাতে গিয়ে নাকি তার হাতে পায়ে ধরেছেন স্কুলের সহকারী শিক্ষিকা। জলপাইগুড়ির নতুন পুরপ্রধান শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিওকে ভুয়ো বলেছেন, কিন্তু তাতে বিরোধীদের তো থামানো যাচ্ছে না। কারণ ওই প্রধান শিক্ষিকা দাবি করেছেন তাকে নিয়মিত হেনস্থা হতে হয়েছে, চাপ সহ্য করতে হয়েছে। তাহলে বাংলার মাটিতে বাংলার শিক্ষকদের সম্মানটা কোথায় দাঁড়াচ্ছে? বাংলার মাটি বাংলার জল তো স্কুলে স্কুলে গাওয়া বাধ্যতামূলক হয়েছে, কিন্তু বাংলার স্কুল কলেজে স্যার ম্যাডামদের কী হবে? অধ্যাপিকাকে জগ মারার ইতিহাস আপনাদের মনে আছে। 14 বছর পর কান ধরে উঠবোস করানো হচ্ছে, আর বাকিটা থাকছে কি? এই বাংলার মাটি বাংলার জলে শিক্ষিকাদের স্থান, শিক্ষকদের স্থান কোথায়, বা সব মিলে শিক্ষার স্থান কোথায়, সেই প্রশ্নটা কি এড়ানো যাচ্ছে? ভেবে বলুন তো।